আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে কিপ অ্যান আই অন দ্য নর্থ গন টু কোয়াইট টু ফাস্ট। মানে ওনারা তো আবার নর্থ মানে উত্তরপাড়া বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এর আগে বলেছেন যে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে চলছে। তো উত্তরপাড়া মানে হচ্ছে সেনাবাহিনী সেনানিবাস ক্যান্টনমেন্ট, যে উত্তরপাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি। আপনারা নজর রাখুন, কারণ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পুত্রবৎ এইসব ছেলেপেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না। দেশটা কারো বাপের না 2024-এর জুলাই আগস্টে এই স্লোগানে চরম আন্দোলন গড়ে তোলা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের বাপের দেশ কিভাবে বাংলাদেশ হয়ে উঠল 2024-এর 5ই আগস্টের পর, তার একটা সরাসরি পরিষ্কার উত্তর মিলেছিল 2025-এর মার্চে, যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের তরফে সেনাবাহিনী থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহদেরকে সেনাপ্রধান একেবারে পুত্র সম হিসেবে দেখেন এবং সেজন্যই মাঝে মাঝেই তাদের সঙ্গে বৈঠক করেন। এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো পরিস্থিতিতে এই পুত্র সমদের জন্যে মানে তাদের বাপের দেশে তাদেরকে বাপের সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত, তার প্রমাণ মিলেছিল সম্প্রতি যখন তারা জুলাই পদযাত্রার জন্যে গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ দখল করে নিতে তারা গোপালগঞ্জে গিয়ে উপস্থিত হয় এবং সেই গোপালগঞ্জ সফরে প্রতিরোধের সম্মুখীন হওয়ার পর ওয়াকারুজ্জামান তাদেরকে সাজোয়া যান পাঠিয়ে শুধু উদ্ধার করে নিয়ে আসেন তাই নয়, পুত্রদের সম্মান, প্রাণ, ইজ্জত রক্ষায় এবং পুত্রদের রাগের বহিঃপ্রকাশ ঘটাতে গোপালগঞ্জে একাধিক ব্যক্তিকে সেনাবাহিনী গুলি করে মেরেও আসে এবং তারপর তো বিরাট অভিযান চালাই। কিন্তু এখন সম্ভবত ওয়াকারুজ্জামান এই ছেলেদের বাপ থাকতে আর রাজি হচ্ছেন না। হাসনাত আব্দুল্লাদের ওপর থেকে যে সকলের আশীর্বাদের হাত উঠে যাচ্ছে সেটা তো গত কিছুদিন ধরে পরিষ্কার তাদের গলা নেমে আসায় আর তাদের একটা বিরাট বিচলিত বিপদগ্রস্ত অবস্থা দেখেও। যেমন ধরেন বিদেশে গেলে ডিম খেতে হবে সেটা পরিষ্কার, দেশে থাকলে নুরুল হক নুরুর মতো রাস্তায় বেরিয়ে গলা বেশি ফোলালে বেদম মার খেতে হবে সেটাও পরিষ্কার। আর বেদম মার দেবেন যে সেনা সদস্য, তার মানে তাকে যে কোনোভাবে স্পর্শ করতে পারবেন না, মানে ওই যে বলে না যে তার কেশাগ্র যে স্পর্শ করতে পারবেন না, গলার রক ফোলানো এসব রাগী নেতারা, সেটাও এখন পরিষ্কার। হাসনাত আব্দুল্লাহরা বারবার বলছেন নুরুল হক নুরুর যে পরিণতি হয়েছে তাদেরও এই পরিণতি হবে, কাজেই সেনাবাহিনীর ভেতরে সেই সদস্যদেরকে চিহ্নিত করে নাকি শাস্তির আওতায় আনতে হবে। কেউ কানেও তুলছে না তাদের এসব কথা, না ডক্টর ইউনূস, না সেনাপ্রধান, না অন্য কেউ, মানে কোনোভাবে তাদের কথায় কোনো কর্ণপাতই করছে না। এবার যে ঘটনা ঘটে গেছে, হাসনাত আব্দুল্লাহকে যে জন্য ক্যান্টনমেন্টের দ্বারস্থ হতে হয়েছে, হাসনাত আব্দুল্লাহদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গুম হয়ে গেছেন। হাসনাত আব্দুল্লাহ দুদিন ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেই গুম হয়ে যাওয়া ব্যক্তি নিয়ে কাঁদছেন, বলছেন 2024-এর 5ই আগস্টের পর তাদের দলের লোকের ক্ষেত্রে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর তাদের নেতৃবৃন্দেরই তো বাপের দেশ, তাদের জন্যে গুম হয়ে যাওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। এবং হাসনাত আব্দুল্লাহ এই প্রশ্নও তুলছেন যে কেন সংবাদ মাধ্যমগুলো এমন সংকটময় পরিস্থিতিতে একেবারে নীরব ভূমিকা পালন করছে, মানে এরাই হচ্ছেন তারা যারা আওয়ামী লীগের মিছিলের খবর পর্যন্ত কেন এখন মূলধারার মিডিয়া কিছু কিছু ছাপতে শুরু করেছে সেটা নিয়েও ভয় দেখাচ্ছেন। হাসনাত আব্দুল্লাহর ফেসবুকেও এখনো আছে, কিন্তু তাদের একটা ছেলে গুম হয়ে গেছে এই খবরে কেন নীরবতা বুঝতে পারছেন না। দেখেন এই খবরে নীরবতা কারণ হাসনাত আব্দুল্লাহর বাপ পরিবর্তন হয়ে গেছেন, সেনাবাহিনীর আশীর্বাদ নাই, কার অঙ্গুলি হেলনে যে এত রক ফুলিয়ে বীর দর্পে ঘুরে বেড়াতে পারছিলেন হাসনাত আব্দুল্লাহরা এটা বুঝতে পারেন নাই। মানে এমন উল্কার মতো তাদের উন্নতি হঠাৎ হয়েছে যে এই মেটিওরিক রাইজে তারা বুঝতে পারেন নাই যে মানে পায়ের তলায় কার কাঁধের উপর ভর করে তারা আসলে এত উঁচুতে উঠে গেছেন এত দ্রুত। তো সে কারণে এখন তিনি বুঝতে পারছেন না যে তাদের একজন সঙ্গী গুম। হ্যাঁ, 48 ঘন্টার বেশি সময় ধরে তিনি বৃহস্পতিবার স্ট্যাটাস দিয়ে বলেছেন, তার মানে ধারণা করা যায় মঙ্গলবার থেকে তিনি গুম। এবং
এই গুমের খবরটি বাংলাদেশের কোনো মেইনস্ট্রিম সংবাদ মাধ্যমে কেন প্রকাশিত হচ্ছে না, এটা নিয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন, এই উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু মজার ব্যাপার দেখেন, মজা তো না, কৌতূহলোদ্দীপক ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এমনকি জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এটা নিয়ে যে তারা বিরাট শোরগোল তুলবেন, সেটারও তারা সাহস করতে পারছেন না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে হাসনাত আব্দুল্লাহ জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, নাহিদ, সার্জিস, ওই ডিম খাওয়া আক্তার সবাই জানেন কোথায়, কিভাবে, কেন বাংলাদেশে কেউ গুম হয়ে যেতে পারেন। হাসনাত আব্দুল্লাহ সে কারণে কচুক্ষেত দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকতে চেষ্টা করেছিলেন, কিন্তু তার বাপের শহর ক্যান্টনমেন্টে হাসনাত আব্দুল্লাহকে ঢুকতে দেওয়া হয়নি। হাসনাত আব্দুল্লাহর কোনো ধারণা ছিল না বুধবারের আগে পর্যন্ত যে যেই ক্যান্টনমেন্টে অবাধে তারা যাতায়াত করেছেন, কথায় কথায় গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসে পড়েছেন, এবং কোনো কোনো বৈঠক থেকে বেরিয়ে তাদের মন চেয়েছে তো বৈঠকের খবর ফাঁস করে দিয়েছেন। মার্চের খবরটা তো মনে আছে যে মার্চে হঠাৎ করে ওয়াকার না হাসনাত স্লোগান উঠলো কখন, যখন হাসনাত তার ফেসবুক পোস্ট দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি তিনি সহ 3 জনকে, এখনো কিন্তু আমরা জানি না কোন সে তৃতীয় জন, সার্জিস বলেছেন তিনি ছিলেন, তো হাসনাত স্ট্যাটাস দিলেন যে তিনি সহ 3 জন নেতাকে ওয়াকারুজ্জামান ডেকে বলেছেন যে শিরিন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, এদের নেতৃত্বে তিনি নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে চান এবং হাসনাতদেরকে রাজি হতে হবে সেই রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে। আপনি ভাবুন যে সেই ঘটনার পরে তো এমন আলোড়ন তৈরি হলো যে পুরো বাংলাদেশে, মানে রাজপথে শাহবাগে দিনের পর দিন স্লোগান চললো ওয়াকার না হাসনাত, 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 মানে প্রায় মনে হচ্ছিল হাসনাত বুঝি বাংলাদেশের সেনাপ্রধান হয়ে বসবেন। এরপর থেকে তো মানে সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে তুই তোকারি থেকে শুরু করে তিনি ভারতের ল্যাসপেন্সার, ভারতের দালাল, ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন, কাজেই উত্তরে এই ভারতীয় সেনাপ্রধানকে সরাতে হবে কি বলা হয়নি। কিন্তু হাসনাত আব্দুল্লাহরা টের পান নাই যে এই ওয়াকারুজ্জামানের আশীর্বাদের হাতও তাদের মাথা থেকে সরে যেতে পারে, আর এমন এক সময়ে যখন তাদের এক সঙ্গী গুম হয়ে গেছেন। এবং হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার লিখছেন যে গত 48 ঘন্টারও বেশি সময় ধরে, বৃহস্পতিবার লিখছেন, উত্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একই সাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তার মানে হাসনাতরা এই কিছুদিন ধরে নুরু মার খাওয়ার পর থেকে বলছিলেন যে তার মানে তারাও যখন রাজপথে নামবেন সেনাবাহিনী তাদের গায়ে হাত তুলবে। এখন হাসনাত আব্দুল্লাহরা পরিষ্কার বুঝতে পারছেন সেনাবাহিনী শুধু গায়ে হাত তুলবে তাই না, হঠাৎ হঠাৎ তাদের মানে দলবলের কেউ কেউ নিখোঁজও হয়ে যাওয়া শুরু করতে পারেন। এবং হাসনাত আব্দুল্লাহ লিখছেন 5ই আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। একজন রাষ্ট্র হিসেবে, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মানে ক্যান্টনমেন্টে কাউকে উঠিয়ে নিয়ে গেলে পুলিশ আর রাষ্ট্র তার তদন্ত করবে, এ ঘটনা যে ঘটতে পারে না সে তো একটা জানা কথা। এবং সেই শক্তির উপর ভর করে 5ই আগস্টে শেষ গোলটা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলমরা। এখন তারা বলছেন রাষ্ট্র আর আইন শৃঙ্খলা বাহিনীকে নাকি সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াতে হবে। এই সব ভেবে এই স্ট্যাটাস দেওয়ার আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ নীরবে মানে তার চেষ্টা করেছিলেন ওয়াকারুজ্জামানের কাছে পৌঁছে ব্যাপারটাকে বুঝে নিয়ে আসতে তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যুগ্ম আহ্বায়ককে। এবং সে কারণে তিনি কিন্তু ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং মিরপুরের যে মানে মিরপুর কচুক্ষেত যে এন্ট্রি, সেই এন্ট্রি দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন। মিলিটারি পুলিশ এই বুধবার তাকে আটকে দেয় এবং বলে যে তিনি কিছুতেই এই মানে ক্যান্টনমেন্টে ঢোকার তার কোনো অনুমোদন নাই। হাসনাত আব্দুল্লাহ এই কথা বিশ্বাস করতে পারেন না যে কি ক্যান্টনমেন্টে ঢোকার তার অনুমোদন নাই, মানে তারা গটগট করে ঢুকেছেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন,
তিনি ওই মিরপুর এন্ট্রি দিয়ে, মানে যেদিক দিয়ে কচুক্ষেত এন্ট্রি ক্যান্টনমেন্টের, সেই রাস্তা দিয়ে ঢোকবার জন্য ক্যান্টনমেন্ট এলাকায় সেনানিবাসের এলাকায় ঢোকবার জন্য তিনি একের পর এক ফোন করতে থাকেন বিভিন্ন সামরিক কর্মকর্তাকে, এবং মিলিটারি পুলিশকে বলেন এটা হতেই পারে না, অবশ্যই তিনি ঢুকতে পারবেন, এবং আধা ঘন্টা 40 মিনিটের মতো নানা রকম ফোন করেন সামরিক কর্মকর্তাদের। কোনো সামরিক কর্মকর্তা তাকে অনুমোদন দেন না। সবাই একই কথা বলেন যে হাসনাত আব্দুল্লাহ ঢাকা ক্যান্টনমেন্টে ঢুকতে পারবেন না। আর দেখেন তিনি কচুক্ষেত দিয়ে ঢুকতে চাচ্ছিলেন। আমরা সাধারণ মানুষ জানি, আমি যেগুলো খুব ক্যান্টনমেন্টের ভেতর যে আমি গেছি, অনেক ক্যান্টনমেন্টের ভেতর যে আমি চিনি সিভিলিয়ান একটা সাংবাদিক, একেবারেই সেটা সত্যি কথা নয়, কিন্তু কচুক্ষেতে হচ্ছে ডিজিএফআই এর অফিস, এই কথাও আমরা জানি, মানে পত্রিকায় পড়ে পড়েই জানি, মুখে মুখেই জানি। সেই এন্ট্রি দিয়েই তিনি ঢুকতে চেয়েছিলেন। তার মানে তিনি হয়তোবা সেই মায়ের ডাক যেমন গিয়ে দাঁড়িয়েছিল 5ই আগস্টের পর কচুক্ষেতের ডিজিএফআই অফিসের সামনে, যে আপনাদের আয়নাঘরে যারা গুম আছে তাদেরকে ছেড়ে দেন। এখন পর্যন্ত অবশ্য কাউকে মানে ছাড়ার ঘটনা আমরা জানতে পারি নাই, গোলাম আজম এবং মীর কাসেমের ছেলে ছাড়া। তো সেই কচুক্ষেত দিয়ে কিন্তু হাসনাত আব্দুল্লাহ ঢোকার চেষ্টা করলেন এবং তিনি ঢুকতে পারলেন না। এরপর বেরিয়ে এসে তিনি স্ট্যাটাস দিলেন যে কিপ অ্যান আই অন দ্য নর্থ গন টু কোয়াইট টু ফাস্ট। মানে উনারা তো আবার নর্থ মানে উত্তরপাড়া বলেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়াও এর আগে বলেছেন যে উত্তরপাড়া ভারতের প্রেসক্রিপশনে চলছে। তো উত্তরপাড়া মানে হচ্ছে সেনাবাহিনী সেনানিবাস ক্যান্টনমেন্ট, যে উত্তরপাড়া একদম চুপ মেরে গেছে খুব তাড়াতাড়ি, আপনারা নজর রাখুন। কারণ হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, পুত্রবৎ এইসব ছেলেপেলের সাথে ওয়াকারুজ্জামান আর কোনো যোগাযোগ রাখছেন না। শুধু ওয়াকারুজ্জামান যোগাযোগ রাখছেন না তাই নয়, মিলিটারি পুলিশ পর্যন্ত তাদেরকে ঢুকতে দিচ্ছেন না। মানে সেনা সদর দফতরে ঢোকার যে যারা প্রহরা দেন তারা পর্যন্ত ঢুকতে দিচ্ছেন না। সেনা কর্মকর্তাদের কেউ তাদেরকে কোনো আশকারা দিচ্ছেন না, একটু ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে পরিস্থিতিটা ঠিক করবেন সেটাও বলছেন না। কারণ সেনাবাহিনীর ভেতরে মানে এই নিয়ে চরম ক্ষোভের জন্ম হয়েছে যে এই ছেলেপেলে তাদের দিকে শুধু আঙুল তুলে কথা বলে তাই নয়, যখন তখন যে কোনো রকম মন্তব্য করছে যে এটা ভারতের ল্যাসপেন্সার বাহিনী, এসব বলে সমাবেশে বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মনে একটা সন্দেহ এবং ঘৃণা তৈরি করেছে সেনা সদস্যদের বিষয়ে। এবং সেনাবাহিনী যে স্বীকৃতি চেয়েছিল যে তারা আসলে অভ্যুত্থানের শেষ গোলটা দিয়েছে, সেনা অভ্যুত্থান ছাড়া সেনাবাহিনী যদি তখন শেখ হাসিনা সরকারকে অসহযোগিতা করবার পর্যায়ে না যেত, মানে তারা যদি একদিকে তো ওয়াকারুজ্জামান যে তিনি দেখছেন বলে তিনি যদি রাস্তাগুলো খুলে না দিতেন 5ই আগস্ট মার্চ টু ঢাকার দিন, তাহলে যে এই অভ্যুত্থান, এই বিপ্লব হাসনাত সার্জিসদের সফল হতো না, সেনাবাহিনী যে তাদের সেখানে সঙ্গী ছিল সেই স্বীকৃতি তো তারা পানই নাই। তাদেরকে বরং শেখ হাসিনার দোসর, শেখ হাসিনা এবং ভারতের প্রেসক্রিপশনে এখনো চলছেন বলে এরা চিহ্নিত করছেন। কাজেই আশীর্বাদের হাতটা তারা তুলে নিয়েছেন। বিশেষভাবে নুরুকে পেটানোর পর যখন আবারও গলা ফুলিয়ে কথা বলার চেষ্টা করেছেন এই নেতারা, কারণ তারা তখন মনে করেছেন নিজেরাও এবং এই নেতাদেরকেও মনে করিয়েছেন যে যখন গোপালগঞ্জ থেকে তোমাদের জন্য মানুষ মেরে তোমাদের সাজোয়াজানে ভরে এনেছি তখন আমরা ভালো, আর যখন তোমাদের মব ঠেকাতে তোমাদের নেতার গায়ে হাত পড়েছে তখন আমরা খারাপ। এই সমীকরণও আর সেনা সদস্যরা মেনে নিতে রাজি হচ্ছেন না। হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টের দ্বারে দ্বারে ঘুরেছেন, ক্যান্টনমেন্টে ঢুকতে পারেন নাই। এখন তিনি নালিশ করছেন তার ফেসবুক পোস্টে যে খুব চুপ মেরে গেছে সেনানিবাস এবং আপনারা নজর রাখুন। ক্যান্টনমেন্টের দ্বারে দ্বারে ঘুরে উত্তরের সঙ্গে সম্পর্কের অবনতি ভাবাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে, হাসনাত সার্জিসকে তো বটেই। কারণ এই আন্দোলনের অনেক নেতা যে এমনকি জুলাই আগস্টের একেবারে ঘোরতর সময়েও ডিজিএফআই এর সেফ হাউসে ছিলেন, বসে বিরিয়ানি খাচ্ছিলেন, এসব খবরও তো জানা ছিল আমাদের। তো এই অবস্থায় এখন যে আর কোনো বিপদেই ক্যান্টনমেন্টের ভেতর ঢুকে কোনো সেফ হাউসে বিরিয়ানি খাওয়ার সুযোগ আর ঘটবে না, সেটা যেমন হাসনাত সার্জিসেরা বোঝেন। এরপর কোনো অজানায় নিখোঁজ হয়ে গেলে পত্রিকায় খবর বের হবে কিনা তা নিয়েও সন্দেহের অবকাশ আছে। আর
তাদের সঙ্গী সাথীরা কেউ ক্যান্টনমেন্টে ঢুকে তাদের খোঁজ বের করতে সেনাবাহিনীকে উদ্গ্রীব করে তুলতে পারবে সে সম্ভাবনাও শূন্য। কাজেই সেনাবাহিনীর আশীর্বাদের হাত, সেনা প্রধানের আশীর্বাদের হাত সরে যাওয়া, ওয়াকারুজ্জামানকে আর বাপ হিসাবে না পাওয়া সত্যিকার অর্থেই আতঙ্কিত করে তুলেছে হাসনাত, সার্জিস সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এবার দেখা যাক ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত হয়ে উঠতে পারেন কিনা। ইউনূসের উপদেষ্টা পরিষদে নীরব পদত্যাগ। দর্শক, আপনারা দেখছেন যে মনে হয় সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে যাচ্ছে এবং দেশ একটা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা অবৈধ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ ইউনূস আপাদমস্তক একটি অবৈধ সরকার। সংবিধানের সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার 106 অনুচ্ছেদ 106 অনুচ্ছেদের বলে একটি সরকার গঠিত হয়েছে এবং সেই সরকার এত কিছুর এখতিয়ারকে দিয়েছে। সেই সরকারকে সংবিধানে হাত দেওয়া, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে লিজ দেওয়া ইত্যাদি নানা রকম কর্মযজ্ঞ করে গত 1.5 বছর, সোজা কথা গোড়ায় গলদ এই জন্য যে সংবিধান লঙ্ঘন পদে পদে এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে, এই সরকারের আমলে যে পিয়নটি নিয়োগ প্রাপ্ত হয়েছেন, আগে থেকে যারা আছেন তারা আলাদা কথা, কিন্তু এই সরকারের একটা পিয়ন থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত অবৈধ সংবিধান লঙ্ঘনকারী। এবং এই বাংলাদেশের মাটিতে এদের একদিন পিয়ন থেকে শুরু করে ইউনূস পর্যন্ত বিচার হবে। আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবেন, তীব্রভাবে একটু যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন, দেখবেন যে ইউনূসের উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টার মর্যাদা বা মন্ত্রী মর্যাদা, প্রতিমন্ত্রী পদমর্যাদার লোকজন যারা একটু অ্যাডভান্স, যারা একটু অগ্রগামী, যারা বোঝেন, রাতের বেলা শুয়ে যখন চিন্তা করেন যে ইউনূস সরকার, এই সরকারটার বৈধতাটা কতটুকু, কিংবা এই সরকারটা নিয়ে ভবিষ্যতে কি কোনো বিপদ হতে পারে কিনা, কিংবা এই সরকারকে সার্ভ করার দায়ে আমি কি কাঠগড়ায় দাঁড় করাতে পারি কিনা, খুব ব্যাপক না হলেও সীমিত কিছু মানুষ ইতিমধ্যেই বুঝে গেছেন, যার কারণে সুকৌশলে তারা আস্তে আস্তে কিন্তু সটকে পড়েছেন। আপনাদের মনে আছে নিশ্চয় যে 24 নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই 3 বিশেষ সহকারীকে স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। এজন্য তাদের ওসব মন্ত্রণালয় নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি খোদাবক্স চৌধুরী। স্বাস্থ্যের দায়িত্ব পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির স্বল্প কয়েকদিন ইউনূস আসার পরে কয়েকদিন উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক সায়েদুর রহমান, এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম। অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন আরো আগে, যখন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষা থেকে ছেড়ে দিয়ে পরিকল্পনায় গেলেন এবং সিয়ারা আবরার এলেন শিক্ষায়। সেই সময় একটা আলোচনা উঠেছিল যে অধ্যাপক এম আমিনুল ইসলামকে শিক্ষায় দায়িত্ব দেওয়া হবে, পরে তাকে দায়িত্ব দেওয়া হলো না, যার কারণে তিনি হয়তো লজ্জায় যেভাবে হোক নিজেকে অবমাননাকর মনে করেছেন, বিধায় তিনি সেই সময় পদত্যাগ করেছেন। আর অতি সম্প্রতি মাত্র কয়েকদিন আগে খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র থেকে পদত্যাগ করেছেন। আর গতকাল মধ্যরাতে খবর পাওয়া গেল যে অধ্যাপক সায়েদুর রহমান, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ছিলেন, তিনি পদত্যাগ করলেন। অর্থাৎ 3 জন বিশেষ সহকারী একযোগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। এই 3 জন বিশেষ সহকারী একে একে বিদায় নিলেন। কেন? আমি শুরুতেই বললাম যে রাতের বেলা শুয়ে যদি একটু চিন্তা করেন
এই সরকারের প্রত্যেকটি মানুষ, এই যে নির্বাচন কমিশনার নাসির সাহেব নির্বাচন করতে যাচ্ছেন, তার কি একবারও মনে হয় না যে তার পূর্বসূরি দুজন জেলে বন্দী হয়ে আছেন? তিনি কি পার পাবেন? পার পাবেন না। যারা সময়ের আগে ভাবনা ভাববেন তারা হয়তো নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন। এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি উপদেষ্টার বিচার হবে এই বাংলাদেশে। হ্যাঁ, দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, একটা তালগোল পাকানো অবৈধ নির্বাচন। আমি বারবারই বলছি, যেহেতু সরকারের ভিত্তিটাই অবৈধ, অবৈধ সরকার একটি অবৈধ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে। তারা ডিসাইডেড, সরকার ইতিমধ্যে ডিসাইডেড। সরকারের ইচ্ছা ছিল জামাতকে দেওয়ার, জামাতেরও ইচ্ছা ছিল ক্ষমতা নেওয়ার, কিন্তু সার্বিক অবস্থা বিবেচনায় সেনাবাহিনীর একটা অংশ জামাতকে দিতে চায়, সরকারের একটা অংশ জামাতকে দিতে চায়, জামাতও নিতে চায়। কিন্তু এখানে জয় পরাজয়ের বিষয়টা মনে হচ্ছে যে বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে সেনাবাহিনী ডিসাইডেড, বেশিরভাগ অংশ, যে আপাতত তো অন্য কিছু ভাবনার সুযোগ নেই, বিএনপির হাতে ক্ষমতাটা দিয়ে এই যে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অন্ততপক্ষে একটা সেফ এক্সিট নিশ্চিত করবেন। সেনা শীর্ষ কর্মকর্তাদের কেউ কেউ সেফ এক্সিট নিশ্চিত করবেন। এবং বিএনপির হাতে যে ক্ষমতাটা যাবে যদি নির্বাচনটা হয়, এখনো বলছি যদি নির্বাচনটা হয়, নির্বাচন হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আমি 70 থেকে 80% সম্ভাবনা দেখছি যে 12 ফেব্রুয়ারি এরা নির্বাচন করবে, শুধুমাত্র সেফ এক্সিটের কারণে। 30% ঝামেলা আছে, জঙ্গিরা যদি নিজেরা মারামারি করে নির্বাচনটাকে বানচাল করে দেয়। যেটি বলছিলাম যে শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এই নির্বাচনটা হবে। এবং কেউ কেউ যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, পরিণতি ভালো হবে না, তারা কিন্তু আগাম পদত্যাগ করছেন। এই যে অধ্যাপক সাইদুর রহমান পদত্যাগ করেছেন আসলে 1 মাস আগে, কিন্তু গৃহীত হয়েছে গতকালকে, গেজেট প্রকাশ হয়েছে গতকালকে। সাইদুর রহমান সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে আমি 1 মাস আগে পদত্যাগ পত্র জমা দিয়েছি। এবং আপনি নিশ্চিত থাকুন, এই যে যারা পদত্যাগ করলেন, আমিনুল ইসলাম শুরুতে, এরপরে খোদাবক্স চৌধুরী, এরপরে সাইদুর রহমান, এবং নির্বাচন আসতে আসতে হয়তো আরো কিছু পদত্যাগের ঘটনা ঘটতে পারে, এবং পুরো পরিষদ পদত্যাগ করবে এটা আমি এখনই বলবো না, যে নির্বাচন না করেই পদত্যাগ করবে, করতেও পারে, অসম্ভব কিছু না, উড়িয়ে দেওয়ার কিছু না, ও করতেও পারে। নির্বাচনটা শেষ পর্যন্ত করতে পারলো না, ওই যে জঙ্গিরা যদি মারামারি করে, নির্বাচন না করে এখন পদত্যাগ করে তারা নিরাপদে চলে যাবেন, চলে যেতে পারবেন কিনা সেটিও সন্দেহ আছে। যেই হোক, যারা আগাম বুঝতে পারছেন যে পরিস্থিতি ভালো না, তারা পদত্যাগ করছেন। এবং তারা প্রত্যেকেই ঠান্ডা মাথায় রাতে শুয়ে শুয়ে যদি চিন্তা করেন যে ইন্টারিম থাকতে থাকতেই তারা বিদেশে পাড়ি দেবেন, কারণ তারেক রহমানকে যদি দায়িত্ব দেওয়া হয় সেই টাইমটা হবে অনেক রিস্কি, সেই সময় দেশ ছাড়া যাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। সেই জায়গা থেকে আমি খুব সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে ইউনুস পরিষদ, ইউনুস এবং আমি শুরুতেই বললাম যে একজন পিয়ন পর্যন্ত বাংলাদেশের মাটিতে একদিন বিচার হবে। তাকে হয়তো পাওয়া যাবে না, বঙ্গবন্ধুর খুনিদেরও, হত্যাকারীদেরও কিন্তু পাওয়া যায়নি। মেজর ডালিমরা কিন্তু এখনো বিদেশে বসে আছেন। এরা বিদেশে পালিয়ে গেলে এদের ধরে আনা আসলে যাবে না, ধরে আনাটা খুব কঠিন ব্যাপার। এখন কতজন এই পালিয়ে যাওয়ার সুযোগ পাবে সেটা আসলে আল্লাহ পাক জানেন, কারণ আল্লাহ সবকিছু পরিকল্পনাকারী, আল্লাহ সৃষ্টিকর্তা, স্রষ্টা। তো কাজেই আমি যেটা বলছিলাম যে নীরব পদত্যাগ চলছে ইউনুসের পরিষদে। আমরা নানান ঘটনায়, আমরা অন্যান্য ঘটনাগুলো দেখছি, এই যে যেমন গত 2 দিন যাবত বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া মারা গেছেন, আজকে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে হয়তো সবচেয়ে বড় জানাজাই হবে এটা। এগুলোর আড়ালে কিন্তু নানা ঘটনা ঘটছে, প্রতিনিয়ত অস্থিরতা, নানা রকম ঘটনা ঘটছে, এর পেছনে নেপথ্যে অনেক ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোই হচ্ছে পদত্যাগ। যারা সচেতন তারা সময়ের আগে সিদ্ধান্ত নিয়ে সটকে পড়ছেন। তাহলে বুঝুন যে ইউনুস সরকার কতটা দুর্বল সরকার এবং কতটা আতঙ্কিত সরকার, কতটা আতঙ্কে আছে। যারা এখন পর্যন্ত আছে তারা ভাবছে যে আমরা চলে যাব। 111 সরকার
2007-8 যে 111 সরকার ছিল, সেই সরকারের শীর্ষ ব্যক্তিরাও কিন্তু বিদেশে। তারা এরকম অপরাধ করেননি, তারা চাইলে দেশে থাকতে পারেন আসলে, কিন্তু এখনকার পরিস্থিতি তাদের থাকতে দেবে কিনা বা সেটি একটা ব্যাপার। কিন্তু আজকের ইউনূস পরিষদ যে অপরাধটা করেছে, এই অপরাধের বাংলাদেশে বিচার হবে। আমরা যদি বেঁচে থাকি, আমরা এই বিচার নিঃসন্দেহে দেখব। আজকে আমি আলাপ যেটিতে শুরু করেছিলাম যে ইউনূসের পরিষদে আসলে নীরব পদত্যাগ চলছে আতঙ্কে, এবং সামনে আরো হবে, আমরা সেটি দেখতে পাচ্ছি।